হ্যালো এভরিওয়ান, আমি স্বর্ণাঙ্ক অ্যান্ড ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। তো এখন আমি এই ভিডিওতে কথা বলবো হচ্ছে সৃজিত মুখার্জির যে আপকামিং সিনেমাটা আসছে, এসভিএফ যেটা প্রডিউস করেছে, সিনেমাটার নাম হচ্ছে সত্যি বলে সত্যি কিছু নেই। অনেকদিন আগে সিনেমাটার কাজ শেষ হয়ে গেছে, পোস্ট প্রোডাকশন বেশ কিছুদিন ধরে চললো। আমি ভেবেছিলাম বোধহয় 25-এর শুরুতেই রিলিজ করবে, তো সেই রকমই রিলিজ করছে সিনেমাটা। এবং এখানে একটা অনেক বড় এসেম্বল কাস্ট রয়েছে, যেখানে অনেক ভালো ভালো অভিনেতা অভিনেত্রীরা খুব ভালো পারফর্ম করেছেন। আমার ট্রেলারটা দেখে যেটা মনে হলো। তো এখানে এই যে সত্যি বলে সত্যি কিছু নেই সিনেমাটা, এর আগে যে গল্পটা সেটা জাস্ট কয়েক সেকেন্ডের মধ্যে বলে নেই। তো এই সিনেমাটা অ্যাকচুয়ালিতে 12 এগ্রিমেন্ট যে সিনেমাটা রয়েছে, সম্ভবত 1961 কি 57, এই দুটোর মধ্যে একটা হবে, আমার পুরোপুরি ঠিক মনে নেই। তো সেই সময়কার সেই সিনেমাটা 12 অ্যাংরি মেন, যেটা সেই সময় তো খুব পপুলার হয়েছিল সেরকম না, কিন্তু ঠিক তার পরের সময় থেকে বহু দেশে সেটা অ্যাডাপ্টেশন, সেটা রিমেক এবং অনেক অনেক কিছু হয়েছে, টেলিপ্লে থেকে শুরু করে প্লে থেকে শুরু করে, এবং অনেক ধরনের কিছু ব্যাপার হয়েছে। এবং ভারতেও তার প্রভাব পড়েছে। ভারতে এই সিনেমাটার কিছুদিন আগে মালায়ালাম ল্যাঙ্গুয়েজ আটটার নামে একটা রিমেক হয়ে গেছে, কাইন্ড অফ রিমেক বা অ্যাডাপ্টেশনই সম্ভবত, একটা রিমেক না। তার আগে হিন্দিতে এক রুকা হুয়া ফ্যাসলা নামে একটা সিনেমা হয়েছে, এবং সেই সিনেমাটার আগে সেটা একটা আবার টেলিপ্লে ছিল। যেই টেলিপ্লেটা হচ্ছে সৃজিত মুখার্জি এর আগে বানিয়েছিল। টেলিপ্লে না, সরি, এটা নাটক একটা হবে এনএসডিতে। এবং তার আগে 12 এগ্রিমেন্ট সিনেমাটা ইটসেলফ একটা বেস্ট ছিল, একটা স্টুডিও ওয়ান একটা টেলিপ্লে হয়েছিল সেই টেলিপ্লেটা থেকে। এবং সেই সাথে কানাডা ল্যাঙ্গুয়েজেও এটা দাসামুখা নামে নামে একটা সিনেমা রয়েছে, সেটা রিমেক বা অ্যাডাপ্টেশন এরকম কিছু একটা ছিল। তো এটার ইতিহাসটা কিন্তু অনেক বড় হয়েছে। শুধুমাত্র ভারতেরগুলোই বললাম, বাকি দেশেরগুলো বললাম না। জাপান, কোরিয়ান, ইন্দোনেশিয়া এবং আমেরিকাতে এগুলো অনেক জায়গাতে আবার টিমেক হয়েছে। তো এবার সরাসরি চলে আসি সিনেমাটাকে নিয়ে, সত্যি বলে সত্যি কিছু নেই। তো এই সিনেমাটার গল্পটা অ্যাডাপ্টেড যে করেছে সেটা সৃজিত মুখার্জি নিজেই করেছেন। সিনেমাটার স্ক্রিন প্লেও তিনি লিখেছেন এখনকার সময় অনুসারে, এবং সিনেমার ডায়ালগটাও তিনি করেছেন, এবং সিনেমাটা পরিচালনা করেছেন হচ্ছে তিনি। এবং সিনেমাটা এসবিএফ পরিচালনা মানে প্রডিউস করেছে। সিনেমাটা রিলিজ করছে হচ্ছে 23শে জানুয়ারি, বিনোদিনীর সঙ্গে ক্ল্যাশ করছে সিনেমাটা। তো এই সিনেমাটার যে কাস্ট রয়েছে তাদের মধ্যে যারা একদম সামনে রয়েছে তারা হচ্ছে কৌশিক গাঙ্গুলি, ঋত্বিক চক্রবর্তী, অর্জুন চক্রবর্তী, অনির্বাণ চক্রবর্তী, পরমব্রত চট্টোপাধ্যায়, কাঞ্চন মল্লিক, রাহুল ব্যানার্জি, ফাল্গুনী চ্যাটার্জি, কৌশিক সেন, কৌশিক কর, সুভদ্র মুখোপাধ্যায়, নূর ইসলাম রয়েছে এই সিনেমায় খুব ছোট করে, এবং এই সিনেমার পোস্টাররা বানিয়েছেন। এবং ফিমেল লিড হিসাবে রয়েছেন হচ্ছে সৌরসেনী মিত্র এবং অনন্যা চট্টোপাধ্যায়। তো সত্যি মিথ্যের এই সূক্ষ্ম তফাতে সত্যি বলে সত্যি কিছু নেই, এই যে একটা লেখা রাখা হয়েছে এখানে, সেটা কিন্তু বিশাল বড় একটা লেখা, মানে যদি ভাবনা চিন্তা করা যায় সেই দিক দিয়ে। তো 12 অ্যাংরি ম্যান আমার কিন্তু দেখা হয়নি, এটা আমারই দুঃখের কথা। অনেক সময় সহ বিভিন্ন রকম কাজের জন্য এই সিনেমাটা আমার দেখা হয়ে উঠতে পারেনি। এছাড়া হিন্দিতে যেটা রিলিজ করেছে এক রুকা হওয়া ফেসলা 1981-এ সম্ভবত ছিল, বা 80s-এর সিনেমা ছিল, সেই সিনেমাটাও আমার সেরকম মানে দেখা হয়নি বলতে গেলে। তবে 12 অ্যাংরি ম্যান সিনেমাটার আমি অনেক লেখালেখি পড়েছি, অনেক রিভিউ পড়েছি, অনেক এটার মানে এক্সপ্লেনেশন পড়েছি এবং দেখেছি ভিডিও, এবং অনেক কিছু আছে, শুধু সিনেমাটা দেখা হয়ে উঠতে পারেনি। তো সেই সিনেমাতে একটা খুন হয়েছিল, এবং সেই খুনের জন্য একটা 12টা মেম্বারের জুরি বোর্ড বসানো হয়েছিল, এবং সেখানে কারা গিল্টি এবং কারা গিল্টি না, এই হিসেবটা করতে নিয়ে সেখানে প্রত্যেকের বিভিন্ন মতামত উঠে আসে। এই মতামতগুলো ধীরে ধীরে যখন উঠতে শুরু করে, তখন সেটা ডাউট শুরু হয় যে এটা গিল্টি না সত্যি গিল্টি না। এভাবে একজন মেম্বার প্রথমে গিল্টি না বলেছিল। তো সেইখান থেকে ধীরে ধীরে মতামতগুলো যখন অনেক রকমের কথাবার্তা উঠে আসে নিজের তাদের পার্সোনাল জীবনযাপনকে ভিত্তি করে, সেইখানে কিন্তু আমরা দেখতে পাই যে বিভিন্ন মতামত পাল্টে যায়। এবং এখানে আমরা টিজারটার মধ্যেও কিন্তু সেরকম দেখেছিলাম যে বিভিন্ন রকম জায়গায় বিভিন্নভাবে দেখানো হয়েছে, যদিও সেটা অন্যরকম সিকোয়েন্সের মাধ্যমে প্রেজেন্টেশন অনুযায়ী সেটা দেখানো হয়েছে, কিন্তু সেটা ঘটনাটা ঘটছে যেখানে সবাই হাত তুলছিল সেই ঘরটার মধ্যে বসে, সেই ঘরটার মধ্যে কিন্তু হয়েছে। সৃজিত মুখার্জি চেষ্টা করেছেন আজকের সময়ের মতো করে সেটাকে দেখানো। বিভিন্ন ল্যাঙ্গুয়েজে যখন একটা রিমেক হয়েছে ভারতবর্ষের বাইরে, সেটা কিন্তু নিজেদের কালচার, নিজেদের সময়কার উপর ভিত্তি করে তারা সিনেমাগুলো বানিয়েছেন। সৃজিত মুখার্জিও চেষ্টা করছে যে এখন বাংলাতে যে জিনিসপত্রগুলো ঘটছে,
যেমন আমি সেগুলো আর বলছি না, সেগুলো তোমরা ভালো করে জানো যে সোশ্যাল মিডিয়াতে একটু দেখলেই সেগুলো ঘাটাঘাটি করলে বোঝা যায় যে কী কী ঘটনাগুলো ঘটছে আমাদের বাংলাতে। সেগুলোর উপর ভিত্তি করে তিনি এই বিভিন্ন ক্যারেক্টারগুলোকে লিখেছেন এবং প্রত্যেকটা ক্যারেক্টারকে স্পেস তো দিতেই হবে, কারণ এই ড্রামাটা, এই যে লিগাল ড্রামাটা যে তিনি তৈরি করার চেষ্টা করেছেন সেখানে এই কথাবার্তাগুলোই মেন। এবং এখানে ডায়লগ যে লিখেছেন তিনি, আমার মনে হয় তিনি দুর্দান্ত লিখেছেন, এবং সেটা হচ্ছে সৃজিত মুখার্জি। প্রত্যেকের যে ডায়লগ দেওয়ার যে স্পেসগুলো পেয়েছে, টিজার তো খুব কম ছিল, ট্রেলারের মধ্যে যে জায়গাগুলো তারা রেখেছে সেগুলো দুর্ধর্ষ লাগছে দেখতে। মানে এখানে তো সেটা অ্যাকশন বা কমার্শিয়াল সিনেমা না, এটা হচ্ছে একটা কথাবার্তার উপর ভিত্তি করে কত দারুণভাবে কে পারফরমেন্স দিতে পারছে সেই উপর ভিত্তি করে। মানে এখানে সম্পূর্ণ তোমাকে অভিনেতাই লাগবে, স্টার হলে হবে না, তোমাকে একদম অভিনয় করে পূর্ণাঙ্গভাবে দেখাতে হবে যে কতটা দারুণ পারফরমেন্স তুমি দিতে পারছো। সেইগুলো এখানে প্রত্যেকে দেওয়ার দারুণভাবে চেষ্টা করেছে, আমার সেটা মনে হয়। কৌশিক গাঙ্গুলি পরমব্রত চ্যাটার্জির মধ্যে যে ঝামেলা, এবং রাহুল ব্যানার্জির যে একটা জায়গা দেখা গেল সেখানে পদার্থবিদ থেকে অপদার্থবিদ্যা লেখা ছিল, সেই জায়গার যে দেখানো হয়েছে। ষোড়শনী মিত্রের যে ডায়লগটা এক জায়গায় বলছে যে প্রত্যেক পুরুষের ভিতরে একটা বিষ থাকে, 16 হোক বা 80 হোক, যে কোনো বয়সে। তো এরকম বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে যে ক্যারেক্টারগুলোকে দেখানো হয়েছে তাদের পার্সোনাল লাইফের উপর ভিত্তি করে তারা যে নিজেদের মতামতগুলো তুলে ধরেছে, এবং সেভাবে হাতাহাতি থেকে শুরু করে বিভিন্ন সময় এবং ঘটনাগুলো যেখানে আমাদের প্রেজেন্টেশন অনুযায়ী দেখানো হয়েছে সেটা কিন্তু দুর্দান্ত। এবং সৃজিত মুখার্জি যে জিনিসটা একদম ইউনিকভাবে করে দেখিয়েছেন সেটা হচ্ছে আমাদের কিন্তু ঘরটার মধ্যেই সেই কেসটা নিয়ে কথা হচ্ছে, কিন্তু আমাদের বিভিন্ন পরিস্থিতি অনুযায়ী লোকেশনগুলো পাল্টে যাচ্ছে। কখনো দেখবে রাস্তার মধ্যে চেয়ার পাতে বসে আছে, কখনো বিচের ধারে, বিচের মধ্যে, কখনো জঙ্গলের মধ্যে, কখনো আবার দেখা যাচ্ছে যে একটা থিয়েটারের মধ্যে তারা বসে কিছু কথাবার্তা বলছে, সেখানে পর্দা নামিয়ে যাচ্ছে। টিজারের শেষে এই শটটা রাখা হয়েছে। তো ওভারঅল কিন্তু আমার মনে হয় এই সিনেমাটা যারা সিনেমা দেখতে চায় তারা কিন্তু যাবেই দেখতে। আর আমার তো খুব ভালো লেগেছে ট্রেলারটা, এবং ট্রেলারটা সৃজিত মুখার্জির অবশ্যই দারুণ হয়, এটা তো কোনোভাবে সন্দেহ করার মতো না। এবং ট্রেলারটা যেভাবে কেটে কেটে বানিয়েছেন, এবং তার সাথে এখানে যে ব্যাকগ্রাউন্ড মিউজিক চলছে ভাই, সেই গানটা তোমার মনে বসত করে কয়জনা, এই গানটা মনে হয় সব থেকে পারফেক্ট হয়েছে এই ট্রেলারটার জন্য এবং এই সিনেমাটার জন্য। যে কয়জনা বসত করে, তোমার ভিতরে কী আছে, তোমার বাইরে কী আছে, তুমি মুখোশ পরে কতটা ভাবে নিজেকে ঢেকে রেখেছো, তোমার মনের ভিতরে কার জন্য কী খারাপ করে রেখেছো, সেইটা কিন্তু এখানে খুব দেখার মতো ব্যাপার হবে। তো সত্যি বলে সত্যি কিছু নেই, নাকি সত্যি কিছু সত্যিই নেই, এইটা কিন্তু দেখার মতো হবে খুব দারুণভাবে। এবং এখানে প্রত্যেকের ক্যারেক্টারগুলো, বিশেষ করে পরমব্রত, কৌশিক গাঙ্গুলি, ঋতিক চক্রবর্তী, অনির্বাণ চক্রবর্তী, এদেরগুলো কিন্তু হেভি দেখার মতো হবে। এবং এখানে সৌরসেনীকে আমি অনেকদিন পর একদম অন্যরকম লোক, অন্যরকম ক্যারেক্টার দেখলাম। দেখা যাক কতটা দুর্দান্ত তিনি পারফরমেন্স দিয়েছেন। বাকিদের মধ্যে কাঞ্চন মল্লিক, অনন্যা চক্রবর্তী, অনন্যা চ্যাটার্জি রয়েছেন, সৌত্র রয়েছেন, রাহুল ব্যানার্জি রয়েছেন, আমাদের বয়োজ্যেষ্ঠ একজন রয়েছেন ফাল্গুনী চ্যাটার্জি। দেখা যাক তারা কতটা দুর্দান্ত কাজ করেছেন। এবং সেখানে ড্রিম সিকোয়েন্স বা বিভিন্ন রকম যে অবস্থাগুলো রয়েছে, যেমন বললাম যে লোকেশানগুলো চেঞ্জ হয়ে যাচ্ছে, তার সঙ্গে যে বিভিন্ন ব্যাকড্রপগুলো দেখানো হয়েছে কিছু অংশ, সেগুলো কিন্তু সত্যিই হেভি। দেখা যাক কেমন হয় পুরো সিনেমাটা। 23 তারিখ রিলিজ করছে। তো কারা কারা ট্রেলারটা দেখেছো, তোমাদের কেমন লেগেছে কমেন্ট করে জানিও। আর আমার এই ভিডিওটা ভালো লেগে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না।